আমরা চ্যাপ্টার 3.2 কমপ্লিট করেছি প্রিভিয়াস ক্লাসে, ঠিক না? আজকে আমরা শুরু করবো চ্যাপ্টার 3.3 নরমাল ডিস্ট্রিবিউশন। আর বেসিক্যালি হিউম্যান যে লজিস্টিক মডেলগুলো বা মানুষের যে সাপ্লাই চেইন বা কনজাম্পশন গুলো, এগুলো নরমাল ডিস্ট্রিবিউশন স্যাটিসফাই করে। তো আমরা প্রথমত দেখব যে কোন শর্তে গুলা নরমাল ডিস্ট্রিবিউশন হতে পারে, সেই শর্তগুলো আমরা আগে দেখবো, পরে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন প্রপার্টিগুলো পড়বো। ঠিক আছে? আজকে আমাদের কততম ক্লাস? 14। আচ্ছা, লেকচার 14। আচ্ছা, তো আমরা তো পিএমএফ সবাই জানি, তাই না? পিএমএফটা কি, পিডিএফটা কি আমরা জানি না? জি স্যার। আমাদের পরীক্ষাগুলো গ্রাফ আঁকতে দিয়েছিলাম, তাই না? জি স্যার। তো পিএমএফ বা পিডিএফ এর গ্রাফ যদি আমরা আঁকতে পারি, এটা আঁকার পরে এটা কিছু বেসিক প্রপার্টিজ স্যাটিসফাই করে, আর এই প্রপার্টিগুলো স্যাটিসফাই করে তখন আমরা বলি যে, তো প্রপার্টিগুলো কি হতে পারে আমরা এখন সেটা দেখবো। আমি ওরালি কিছু কথাবার্তা বলি, এরপরে তোমাদের বই দেখাবো। ফার্স্ট অফ অল, আমরা যদি নরমাল ডিস্ট্রিবিউশনের পিডিএফটা স্কেচ করি, তা দেখবা এটা একটা সার্টেন পয়েন্টের দুই পাশে সিমেট্রিক, অর্থাৎ কোন মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্টের দুই পাশে এই গ্রাফটা সিমেট্রিক হবে। আর ঠিক মিডল পয়েন্ট যেটা, আমরা জানি মিডল পয়েন্টটাকে বলা হয় মিডিয়ান, তাই না? মিডিয়ান বলে না? জি স্যার। মিডিয়ান মধ্যবিন্দু। এবং মধ্যবিন্দু এবং এভারেজ যেটা, অর্থাৎ আমরা যেটা ক্যালকুলেট করছি মিউ, মিডিয়ান, মিউ এবং আরেকটা জিনিস হচ্ছে যে মড, মানে সবচেয়ে বেশি ডাটা যেখানে থাকে ওই জায়গাটাকে বলা মড। যে ডাটাটা সবচেয়ে বেশি বা থাকে তাকে বলা মড। তো নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিডিয়ান, মড এবং মিন এরা একই বিন্দুতে হয়। তাহলে প্রপার্টি হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান, এটা কোনো একটা পয়েন্টের সাপেক্ষে সিমেট্রিক হবে। নাম্বার টু, যে পয়েন্টের সাপেক্ষে সিমেট্রিক হবে ওই পয়েন্টেই মধ্যবিন্দু, দ্যাট মিন্স মিডিয়ান, ওখানেই আবার পাবা মিন, সেখানেই পাবা কি মড। অর্থাৎ মধ্যবিন্দুতে সবচেয়ে বেশি পরিমাণে ফ্রিকোয়েন্সি থাকবে বা সবচেয়ে বেশি পরিমাণ এলিমেন্ট থাকবে। বুঝতে পারতেছো? বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে চলো আমরা বইতে গিয়ে শেপটা দেখে আসি। ওইটা ওপেন হলে আমাকে বলবা। স্যার বলছি স্যার। ওকে, আচ্ছা, নরমাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ এখানে আছে কিনা, এই যে দেখো নরমাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ। এখানের মধ্যে আমরা যদি ভেরি বিগিনিং বলি, এটা হচ্ছে মধ্যবিন্দু, তাই না? এখানে তো জিরোটা মধ্যবিন্দু, কিন্তু সবসময় জিরো হবে কোনো গ্যারান্টি নাই। জিরো কখন হবে এবং কখন হবে না আমি সেটা বলে দিচ্ছি। তবে তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ এর গ্রাফ। এটা হচ্ছে মধ্যবিন্দু। তুমি দেখো মধ্যবিন্দুতে তোমার এলিমেন্ট সবচেয়ে বেশি না? হাইটটা কি নাম্বার অফ এলিমেন্টস, তাই না? এটা সবচেয়ে বেশি এখানে। আর তুমি যে এভারেজ নাও, কিছু নেগেটিভ আছে কিছু পজিটিভ আছে, এভারেজটা জিরোতে চলে আসবে। আর এটাই মধ্যবিন্দু। এটা সাপেক্ষে দুই দিকে গ্রাফটা সিমেট্রিক না? জি স্যার। এটাই হচ্ছে তোমার মূলত নরমাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ, এবং এটাই হচ্ছে তার শেপ। এটা দেখলাম বুঝবো এটা নরমাল ডিস্ট্রিবিউশন। আর এটাকে আমরা বলি বেল শেপ। বেল, বেল তো ছিল না? ছোটবেলায় তো আইসক্রিম আলাদা আমরা দেখতাম যে বেল বাজায়, বেল বাজায় আইসক্রিম নিয়ে আসতো, এখন তো আর আসে না নাকি? না স্যার। আচ্ছা, তো নরমাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ হচ্ছে এটা। আমরা এটাকে ইউজ করবো নরমাল ডিস্ট্রিবিউশন পিডিএফ হিসেবে।
1 বাই সিগমা টুয়াইস বাই ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল মান আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মিউ বাই 2 সিগমা স্কয়ার। আর ফর্মুলা নিয়ে তো প্রেশার নেওয়ার কিছু নাই, যেহেতু ফর্মুলা কোশ্চেনে থাকে। সো এখানের মধ্যে মিউটা হচ্ছে তার মিন, অর্থাৎ এই ডিস্ট্রিবিউশনের মিন, এবং সিগমাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো সিগমা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, নিশ্চয়ই সিগমা স্কয়ারটা ভেরিয়েন্স, তাই না? কি বলো? জি স্যার। তো যদি এটা ডিস্ট্রিবিউশন হয়, ডিস্ট্রিবিউশন ফাংশন হয়, তাহলে টোটাল প্রবাবিলিটি 1 হওয়ার কথা। এখানে তারা কিছু অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে এটা প্রুফ করেছে, বিশাল একটা প্রুফ আছে। এটা যদি অফলাইন ক্লাস হলে আমি হয়তো বোর্ডে তোমাদের প্রুফটা দেখানোর চেষ্টা করতাম, কিন্তু যেহেতু এটা অনলাইন ক্লাস, আসলে বোর্ডে এত বড় প্রমাণ দেখানো সম্ভব না। জাস্ট তোমাদের আমি মেথডটা বলি, এটাকে বলা হয় মেথড অফ সাবস্টিটিউশন উইথ ইমপ্রপার ইন্টিগ্রাল। তো প্রথমে এরা আই ধরে নিছে, এখানের মধ্যে আসলে যে ইন্টিগ্রালটা আছে এটা সরাসরি ইন্টিগ্রেবল না। এখানে তারা প্রথমে সাবস্টিটিউশন করছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, নেক্সট টাইম দেখবো এটা আমরা ব্যবহার করব বিভিন্ন ম্যাথে। এক্স হচ্ছে আমাদের ইউজুয়াল ভেরিয়েবল, এটা হচ্ছে আমাদের গিভেন ভেরিয়েবল। এগুলো একটু মনে রাখতে হবে কোনটা কি। এটা হচ্ছে আমাদের গিভেন ভেরিয়েবল, এখানে মিউ হচ্ছে তার মিন, আর সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এখানের মধ্যে আমরা আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে নতুন একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করি, সেটা হচ্ছে জেড। দেখতে পাইছো? এক্স মাইনাস মিউ বাই সিগমা, দেখছো? হ্যালো? জি স্যার। তো জেড কে জেড ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস মিউ বাই সিগমা, আর এটা বলে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল এটা মনে রাখবা, অনেক সময় আমরা পরীক্ষায় স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ইউজ করতে বলি। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল এবং খুবই মজার জিনিস হচ্ছে, তুমি এখানে মধ্যে যদি ক্যালকুলেট করো তাহলে দেখবা যে ডিজেড ইকুয়াল টু হচ্ছে তোমার ডিএক্স বাই সিগমা। ঠিক আছে, ডিজেড ইকুয়াল টু কত? ডিএক্স বাই সিগমা। আর এখানে যখন এক্স টেন্ডস টু 0, সরি প্লাস মাইনাস ইনফিনিটি, তাহলে জেড টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি হবে। তো লিমিটে আলটিমেটলি কোনো চেঞ্জ আসবে না, আসবে? তো দেখো এখানে 1/2 রইলো ই টু দি পাওয়ার, যেহেতু এই পুরোটাকে আমরা ধরে নিচ্ছি যে এই এটা হচ্ছে জেড, এক্স মাইনাস মিউ বাই সিগমা হচ্ছে জেড, তাহলে এক্স মাইনাস মিউ মিউ স্কয়ার বাই সিগমা স্কয়ার ইকুয়াল টু জেড স্কয়ার বাই 2। আর এখানে ডিএক্স বাই এখানকার সিগমা, এই এখানে হচ্ছে সিগমা, এখানে হচ্ছে ডিএক্স, ডিএক্স বাই সিগমা ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তো দেখো এটা এখনো খুব একটা সহজ কোনো ইন্টিগ্রাল নয়, যার কারণ যেটা করা হয়, আমরা একটা এখানে অ্যাজাম্পশন ইউজ করছি যে আই স্কয়ার ইকুয়াল টু 1 হয়, তাহলে আই নিজেও কত হবে? 1 হবে না? কি বলো? প্লিজ রেসপন্স। স্যার লাইন দিয়ে টাইপ দাবি করে দিন। এখানে যদি আই স্কয়ার যদি 1 হয়, আই নিজেও 1 হবে না? জি স্যার। জি স্যার। হ্যালো? জি স্যার। জি স্যার। ওটাই এখানে এখানে ইউজ করা হচ্ছে। তাহলে আই স্কয়ার মানে হচ্ছে দুইটা, যেহেতু লিমিট যদি তুমি সেম রাখো, তাহলে ভেরিয়েবল চেঞ্জ করে কোনো ম্যাটার করে না। আই স্কয়ার যদি এখানে গুণ করো, তাহলে রুট টুয়াইস গুণ করলে টুয়াইস হয়ে যাবে। আর এখানে ফার্স্ট ইন্টিগ্রাল, সেকেন্ড ইন্টিগ্রাল, ব্যাপারটা কিন্তু 1/2 ছিল, দুই জায়গা থেকে 1/2 এসে 1/√2 এসে 1/2 হয়েছে। এরপরে আমরা এখানের মধ্যে সুপারপজিশন ফর্ম অনুসারে, এটা বলা হয় মেথড অফ সুপারপজিশন, সে অনুসারে আমরা ইন্টিগ্রাল গুলোকে এখানের মধ্যে নিয়ে আসলে এক্সপোনেনশিয়াল পাওয়ার গুলো যোগ করে দিতে পারি, কারণ আমি জানি এক্সপোনেনশিয়াল গুলো হলে কি পাওয়ার যোগ হয় না? জি স্যার। নেক্সট হচ্ছে তোমরা এখন চিন্তা করবা যে এখানের মধ্যে, যেহেতু এটা এখনো সরাসরি ইন্টিগ্রেবল না,
x ইকুয়াল টু r cos থিটা y ইকুয়াল টু r sin থিটা ধরো, তাহলে তোমার এখানে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার বাই 2। আর আমরা ভালো করেই জানি যে পোলার কোঅর্ডিনেটে dy dx অথবা dx dy যাই লিখো না কেন এটা হচ্ছে dA, আর পোলার কোঅর্ডিনেটে dA ইকুয়াল টু হচ্ছে r dr d থিটা, r dr d থিটা। আর যেহেতু এখানে ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি বলতেছে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি মানে xy মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তাহলে সে যে সার্কেল থাকে সার্কেল তো অলওয়েজ রেডিয়াস কত 0 থেকে শুরু হয় না? জি স্যার। 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। কারণ রেডিয়াস তো কখনো নেগেটিভ হয় না। কখন দেখছো রেডিয়াস নেগেটিভ হতে? না স্যার। না স্যার। রেডিয়াস কখনো নেগেটিভ হয় না। তাহলে রেডিয়াস হচ্ছে 0 টু ইনফিনিটি মানে অসীম সার্কেল। আর সার্কেল যাই হোক না কেন, যদি একটা ফুল সার্কেল নাও, যতই বড় রেডিয়াস নাও না কেন, থিটা অলওয়েজ বিটুইন 0 টু 2 পাই। এখন তুমি যদি আর স্কয়ার, এখানে কিন্তু ম্যাথ শেষ হয়ে যায় নাই। ইফ ইউ থিংক ইট ইজ ওভার, ইটস নট অ্যাকচুয়ালি। আবার এখানে ধরা বিষয় আছে, ঠিক আছে? এখানে আবার ধরা বিষয় আছে। এটা কিরকম? নাও ইউ শুড টেক, এখানের মধ্যে আমি যদি ধরি আর স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যানাদার ভেরিয়েবল মতলব ইউ, তাহলে আর ডিআর ইকুয়াল টু ডিইউ, লিমিট চেঞ্জ হবে না। তাহলে এখানে ইন্টিগ্রালটা আসবে এরকম, এটা কিরকম আসছে আমি দেখাই দিচ্ছি। ইজ ইকুয়াল টু 1 বাই 2 পাই 0 টু 2 পাই, তারপর হচ্ছে 0 টু ইনফিনিটি এটা মাইনাস ইউ ডিইউ, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো তুমি যেটাকে ইন্টিগ্রেট করো তাহলে হবে 1 বাই 2 পাই 0 টু 2 পাই মাইনাস ইউ ওভার ইউ 0 টু ইনফিনিটি। সরি, এখানের মধ্যে ডিইউ ডিটিটা আছে, কাজ করি আমরা, এটা আপাতত মুছে দিই, ঠিক আছে? ঝামেলা করতেছে, আমরা এটা একটু মুছে দিব। তাহলে ডিইউ ডিটিটা আছে, ইন্টিগ্রালটা এখান থেকে দেখাচ্ছি। তাহলে এখানে এখনো ডিটিটা রয়ে গেল। তো তুমি যখন ইউটিউবে মাইনাস ইনফিনিটি সেটা 0 হয়ে যাবে, ইউটিউবে 0 ইকুয়াল টু 1 হবে, সিম্পলি থাকবে 1 বাই 2 পাই 0 টু 2 পাই ডিটিটা। আর তুমি ডিটিটাকে ইন্টিগ্রেট করলে হবে থিটা, আর থিটা মান 2 পাই, তাহলে 1 বাই 2 পাই ইনটু 2 পাই ইনটু হচ্ছে 1। তাহলে আই স্কয়ার যদি 1 হয়, সরি 1, আই স্কয়ার যদি 1 হয় তাহলে আই ইকুয়াল টু 1 হবে না? জি স্যার। দেখছো এখানে কত কাজ করছে? এটুকু ক্যালকুলেশনটা নিজের খাতায় তুলে দেখবা। প্রথমে এখানের মধ্যে এটাকে জেড ধরছে, তাহলে এই অবস্থা আসছে। তারপর সুপারপজিশন অনুসারে আই স্কয়ার ইকুয়াল টু ক্যালকুলেট করছে। তারপর প্রথমে এটা পোলার কোঅর্ডিনেটে নিচ্ছে, পোলার কোঅর্ডিনেট নেওয়ার পরে এই ফর্মুলাটা আসছে, সেটাকে আবার দেখো সাবস্টিটিউশন করছে, তাহলে 3 বার সাবস্টিটিউট করা লাগছে না? জি স্যার। সো এত বড় ক্যালকুলেশন আমরা পরীক্ষা দিতে যাব না, আমরা এখানে দেখে রাখলাম, কিন্তু আমরা শিওর যেটা হবে আমরা এটা পরীক্ষা দিতে পারবো না, কারণ এটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? স্যার বাট একটা কোশ্চেন বুঝে না রাখা দরকার। বলো। স্যার একটু উপরে যাবেন। আরো উপরে? জি স্যার একটু উপরে। হ্যাঁ স্যার, এখানে স্যার ওই যে এক্স আর ওয়াই এর ভেরিয়েবলটা কিভাবে আসলে স্যার, এক্স আর ওয়াই? এটা ডামি ভেরিয়েবল, তুমি লিমিট সেম রেখে এবং অপারেটর সেম রেখে যে কোনো ভেরিয়েবল ধরতে পারো। ইভেন তুমি যদি এখানে ধরো এক্স এর জায়গায় যদি ইউ, ওয়াই এর জায়গায় ভি, ইট ডাজন্ট ম্যাটার, সেম অপারেটর এবং সেম ইন্টারভাল থাকলে তুমি লিখতে পারবা। ওকে স্যার। মানে জেড এর বদলে একবার এক্স লিখছে একবার ওয়াই লিখছে, আর ইন্টারভাল এবং যেহেতু এখানে জেড আর ডিজেড, এখানে এক্স এবং ডিএক্স, এখানে ওয়াই এবং ডিওয়াই। সো ভেরিয়েবল যদি চেঞ্জ করে ইন্টিগ্রাল চেঞ্জ হয় না, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রুল অফ ইন্টিগ্রাল, ঠিক আছে? সবাই বুঝছো ক্যালকুলেশনটা? বাট আমার একটা রিকোয়েস্ট আছে, নিজের ক্যালকুলেশনটা একটু খাতায় লিখবা, লিখে রাখবা, কোন এক সময় দরকার হইতে পারে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। সিমিলারলি মোমেন্ট জেনারেটর ফাংশনের ফর্মুলা আমরা যেটা জানি, এই ক্যালকুলেশনটা দেখাইতে অনেক সময় লাগছে, আরো সময় লেগে যাবে, আমরা সেদিকে আর যাবো না। আমরা এখানের মধ্যে যেটা জানি
মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি আমাদের এটা মোমেন্ট জেনারেটর ফাংশন হচ্ছে e টু পাওয়ার tx fx, তাই না? tx fx জায়গায় হচ্ছে না dx, ব্যাপারটা এরকম না? ফর্মুলা তো এটাই নাকি? জি স্যার। তো এটা আমরা ক্যালকুলেশনটা দেখাতে যাব না, কারণ এমনিতেই অনেক সময় যাচ্ছে। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানের মধ্যে ক্যালকুলেশনটা আমরা যদি কমপ্লিট করি তাহলে এটা পেয়ে যাব। আর আমি তোমাদের চাচ্ছি না যে এই বিশাল ক্যালকুলেশনটা করতে, কারণ ইভেন দেখবে এই ডিস্ট্রিবিউশনে আমরা ক্যালকুলেশনগুলো অ্যাভয়েড করে একটা টেবল ইউজ করব, বেসিক প্রপার্টিগুলো যেন আমরা এখানে প্রুফ পরীক্ষা দেব না। নর্মাল ডিস্ট্রিবিউশন অনেক জটিল একটা ডিস্ট্রিবিউশন। তো এই ক্যালকুলেশনটা করার পরে এই যে বিশাল একটা ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে যে মোমেন্ট, তোমার এখানে মোমেন্ট জেনারেটর ফাংশন হচ্ছে e টু পাওয়ার মিউ টি হাফ সিগমা স্কয়ার টি স্কয়ার। মিউ টি হাফ সিগমা স্কয়ার কত? টি স্কয়ার। দেখতে পাইছো? জি স্যার। So এটা হচ্ছে মোমেন্ট জেনারেটর ফাংশন, বাট ইউ শুড ভেরিফাই দ্যাট মোমেন্ট জেনারেটর ফাংশন ভ্যালিড। কিভাবে ভেরিফাই করবা? জাস্ট ইনপুট m0 ইকুয়াল টু কত? e টু পাওয়ার 0, e টু পাওয়ার 0 না স্যার, কারণ t ইকুয়াল টু 0 পুরোটাই 0 হয়ে যায় না? জি স্যার। Simply 1. তাহলে as we have shown that m0 equal to 1, so we can say the moment generating function is correct. Then এটাকে t সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। দেখো ফার্স্ট টাইম ডেরিভেটিভ করছে, যেহেতু এটা e এর উপরে এটা রয়েছে, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে মিউ প্লাস সিগমা স্কয়ার টি। তুমি m ডট 0 দিয়ে ক্যালকুলেট করো, তাহলে এখান থেকে দেখো m ডট 0 কত আসে। উই ক্যান ডেফিনেটলি ক্যালকুলেট দ্যাট। m ডট 0 কত আসে তো দেখো তো, মিউ ওখানে t0 e টু পাওয়ার 0 ইকুয়াল টু মিউ না? জি স্যার। ঠিক আছে, তার মানে মিন হচ্ছে মিউ, যেটা আমি একটু বলে আসছিলাম। আর এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ যদি করো, মানে এটাকেই আবার যদি পার্শিয়াল বাইপার্স করো, বাইপার্স ডেরিভেটিভ করে, এখানে কিন্তু সরাসরি ডেরিভেটিভ করে আসে নাই, এটাকে ইউভি মেথডে ডেরিভেটিভ করা হয়েছে, তারপর কমন নেওয়া, এই ই টু পাওয়ার পাওয়ারটা কমন নিয়েছে, এক্সপোনেনশিয়াল পাওয়ারটা কমন নিয়েছে, সরাসরি পাই নেই কিন্তু, বি কেয়ারফুল। সরাসরি পাইছি? না স্যার। সরাসরি পাই নাই। সেকেন্ড টাইম যদি আমি 0 বসাই তাহলে এখানে যেটা আসবে মিউ স্কয়ার প্লাস সিগমা স্কয়ার e টু পাওয়ার 0, সো মিউ স্কয়ার সিগমা স্কয়ার। তো আমরা জানি যে ভ্যারিয়েন্স ইকুয়াল টু হচ্ছে m ডাবল প্রাইম স্কয়ার মাইনাস m প্রাইম হোল স্কয়ার। এটা বসালে আমরা পাচ্ছি যে ভ্যারিয়েন্স ইকুয়াল টু সিগমা স্কয়ার। তাহলে মিন মানে হচ্ছে মিউ আর ভ্যারিয়েন্স মানে হচ্ছে সিগমা স্কয়ার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখানে তাহলে আমরা কয়েকটা ফর্ম দেখলাম। ফার্স্ট অফ অল আমরা দেখলাম এটা হচ্ছে তোমার তার পিডিএফ f is equal to this। এটাকে অনেক সময় এইভাবে একটা শর্ট ফর্মও লেখা হয়, n mu sigma square, n for normal distribution, mu for mean and sigma square for variance। ঠিক আছে, এখানে এই তিনটা ফর্মে যে কোনো একটা ফর্ম তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি এখান থেকে মিউ এবং সিগমা নিয়ে নিবা। নেওয়ার পরে সেটাকে আমরা টেবলে বসায়া আমরা সার্টেন প্রবাবিলিটি ফাইন্ড আউট করবো, কারণ দেখতে পাচ্ছ এই ইন্টিগ্রালটা যথেষ্ট জটিল, সো ইন্টিগ্রাল করে তুমি প্রবাবিলিটি বের করতে পারবা না। যার কারণে এটা সিডিএফ আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন না করে টেবুলার ওয়েতে ডিফাইন করব। কিভাবে ডিফাইন করব? টেবুলার ওয়েতে। তুমি শুধু যেটা তোমার কাজ সেটা হচ্ছে খুঁজে বের করা যে জেডটা কত, কারণ এখানের মধ্যে আলটিমেটলি আমরা স্ট্যান্ডার্ড ভেরিয়েবলের জন্য তোমাকে দেব। এই যে টেবল যেটা দেওয়া হয়েছে সেটা স্ট্যান্ডার্ড ভেরিয়েবলের জন্য, অর্থাৎ এই ইন্টিগ্রালের জন্য টেবল দেওয়া হয়েছে। কার জন্য? টেবল ডিফাইন ফর দিস। যেহেতু টেবলটা এটার জন্য ডিফাইন করা হয়েছে, সো তুমি আসলে এক্স কে রেখে তুমি প্রবাবিলিটি বের করতে পারবা না। তোমাকে যদি কখনো প্রবাবিলিটি বের করতে বলা হয়, তুমি অবশ্যই কি করবা? এক্স কে জেড এ কনভার্ট করবা। এক্স কে কি করবা? আমি দেখা দিব কিভাবে করতে হয়। জেড এ কনভার্ট করবা, তাহলে এক্স আমরা দিয়ে দিব, তাহলে জেড এ কনভার্ট করার জন্য কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে?
এই যে দেখছো আমি লিখছিলাম না এই যে এটা জি স্যার, z = x - mu / sigma, এটা ইউজ করতে হবে। এটা ইউজ করে এটাকে z এ কনভার্ট করবা। যখন z এ কনভার্ট করে ফেলবা, z এর জন্য একটা টেবল দেওয়া আছে, সেই টেবলটা ইউজ করে তোমরা প্রবাবিলিটি ডিরেক্টলি পাবা, ক্যালকুলেট করতে হবে না। আজকে আমরা সেটাই দেখাবো। এনিওয়ে, তাহলে z এ কনভার্ট করার জন্য তোমার দুটো জিনিস লাগতেছে, একটা হচ্ছে মিউ আর একটা হচ্ছে সিগমা, তাই না? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মিউ এবং সিগমা কোথা থেকে পাওয়া যেতে পারে? তিনটা ফর্ম আছে আমাদের মিউ সিগমা বের করার জন্য, যে কোনো একটা ফর্ম তোমাকে দিতে পারি। এটা একটা ফর্ম, এটা হচ্ছে পিডিএফ ফর্ম। এটা তো তুমি এখান থেকে সরাসরি মিউ সিগমা পেয়ে যাবা, পাবা না? জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে নোটেশন ফর্ম, এটা তো আরো সহজ। আর অনেক সময় আমরা তোমাদেরকে এই এইটা দিয়ে দিব, অর্থাৎ এইভাবে দিয়ে দিব যে দিস ইজ মোমেন্ট জেনারেটর ফাংশন, দেন এখান থেকে বাকি কাজগুলো করো। তো মোমেন্ট জেনারেটর ফাংশন থেকে তুমি এটার সাথে কম্পেয়ার করে মিউ সিগমা বের করতে পারবা না, এই যেটা। জি স্যার। অর্থাৎ এক্ষেত্রে তোমার মূল কাজই হচ্ছে মিউ সিগমা বের করা। মিউ সিগমা বের করে সেটা সেটার মাধ্যমে এক্স কে জেড এ কনভার্ট করবা, দেন জেডটাকে টেবলে ফেলে দিয়ে তার প্রবাবিলিটি কত টেবল থেকে নিয়ে নিবা। আর টেবল কিভাবে ইউজ করতে হবে সেটা আমি দেখাই দিব, ঠিক আছে? জি স্যার। তো চলো আমরা একটু দেখি যেগুলো আসলে কিভাবে কনভার্ট করা যায়। লাইক দিস, দেখো এখানে যে ফর্মুলাটা দিয়েছে, এটা আসলে আমরা এফএক্স এর যে স্ট্যান্ডার্ড ফর্মুলা জানি, আমরা সেখানে কনভার্ট করে নিয়ে যাই। এফএক্স এর তোমার স্ট্যান্ডার্ড ফর্মুলা কি? এফএক্স স্ট্যান্ডার্ড ফর্মুলা হচ্ছে সরি, স্ট্যান্ডার্ড ফর্মুলা হচ্ছে 1/σ√2x পাই। √2x পাই যদি আমি এখানে লিখি, তাহলে এখানে একটা 4 বেরিয়ে আসবে না? দেখো তো, e⁻x - mu x মাইনাস, তাহলে -7 লিখতে হবে না আমাকে? জেনারেল ফর্মুলার সাথে ম্যাচ করতেছি আমি। x - -7 হোল স্কয়ার ডিভাইড বাই 2 সিগমা স্কয়ার, তাহলে 2 সিগমা স্কয়ার হচ্ছে কত? 16। 2 সিগমা স্কয়ার 2 ইনটু 16। সো আমি এখান থেকে বলতে পারতেছি আমার মিউ ইকুয়াল টু হচ্ছে -7 আর সিগমা স্কয়ার ইকুয়াল টু সিগমা ইকুয়াল টু 4, বলতে পারি না? জি স্যার। পারি কিনা? জি তাহলে এটাকে আমি নোটেশন ফর্মে এভাবে লিখতে পারি, n সিগমা স্কয়ার, তাহলে সিগমা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 16। আবার মোমেন্ট জেনারেটর ফর্মও লিখতে পারি। মোমেন্ট জেনারেটর ফর্ম কি? e⁻ সিগমা টি প্লাস হাফ সিগমা স্কয়ার টি স্কয়ার। সিগমা স্কয়ার 16 নয়, হাফ সিগমা স্কয়ার 8 না? জি স্যার। বুঝতে পারছো? আবার উল্টাও হইতে পারে, দেখো এখানে মোমেন্ট জেনারেটর ফাংশন দেওয়া আছে। তো মোমেন্ট জেনারেটর ফাংশনটাকে আমি যদি স্ট্যান্ডার্ড ফর্মে লিখি, আমি লিখতে পারি e⁻5t প্লাস হাফ সিগমা স্কয়ার টি স্কয়ার। তাহলে হাফ যদি আমি এখানে লিখি, তাহলে 24 আমি এখানে লিখতে পারি √24 স্কয়ার, মানে একদম স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাচ্ছি। 24 স্কয়ার টি স্কয়ার, এভাবে লিখতে পারি না? আমার আমার এখানে মিউ ইকুয়াল টু হচ্ছে তাহলে 5। আমার সাথে একটু কথা বলো, তাহলে জি স্যার। ক্লিয়ার হবে, তোমরা বুঝতেছো। তাহলে এবং সিগমা ইকুয়াল টু √24, তাহলে সিগমা স্কয়ার ইকুয়াল টু কত? 24 না? 24। সো দিস ক্যান বি রিটেন অ্যাজ n524। আর এভাবে চাইলে আমরা এখানেও বসাইতে পারি, পারি না? জি স্যার। আচ্ছা, এভাবে কনভার্সনটা তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাকে আমি মিউজিক বা ডিরেক্টলি দিয়ে দিব, ব্যাপারটা আসলে এরকম না। হয় এফএক্স থেকে, না হলে এমটি থেকে, কোনো না কোনো ভাবে তোমাকে মিউজিক না বের করে নিয়ে আসতে হবে। এইটা হচ্ছে কিভাবে বের করতে হয়, বুঝতে পেরেছো? অনেকগুলো না, জাস্ট দুইটা ফর্মুলা, এফএক্স এবং এমটি। n524 দিলে তো একদম সহজ, এটা তো আসলে বুঝার কিছু নাই। আচ্ছা, দেখো এখানে প্রথমেই তারা যেটা বলতেছে, এক্স এর জন্য আসলে এখানে সিডিএফ ডিফাইন নয়। সিডিএফ কার জন্য ডিফাইন্ড? জেড এর জন্য। কার জন্য ডিফাইন্ড এটা? জেড এর জন্য।
কিসের জন্য? জেড এর জন্য। এবং খুব মজার বিষয় হচ্ছে জেড ইকুয়াল আমরা জানি যে এক্স মাইনাস মিউ বাই সিগমা, এটা আমি আগের চ্যাপ্টারে মেবি দেখাইছিলাম, তোমরা একটু ট্রাই করে দেখবা যে এখানের মধ্যে তুমি যদি এটার এক্সপেকটেশন নাও, এক্সপেকটেশন অফ জেড, তুমি খুব সুন্দর করে এটা ক্যালকুলেট করতে পারবা, এটা ইকুয়াল টু হবে 0। এবং এক্সপেকটেশন অফ যদি জেড স্কয়ার তুমি ক্যালকুলেট করো, তুমি দেখবা, আমি এটা সম্ভবত এর আগের চ্যাপ্টারে দেখাইছিলাম, চ্যাপ্টার 3.1 এ দেখাইছিলাম যতদূর মনে পড়ে, ইকুয়াল টু দেখবা তোমার 1 আসবে। তো তোমার এখানে যখন তুমি জেড এ কনভার্ট করবা তখন মিউ জেড অর্থাৎ মিউ ফর জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 0 এন্ড সিগমা স্কয়ার ফর জেড তুমি দেখবা পাবা 1। এজন্য দেখবা যখন তোমাকে ওরা n01 দিবে, তার মানে তুমি বুঝে নিবা যে ওরা অলরেডি স্ট্যান্ডার্ড করে ফেলছে। n01 দিলে কি বুঝবা? অলরেডি কি অবস্থায় আছে? অলরেডি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হয়ে আছে। স্ট্যান্ডার্ড করে তাহলে এটা আর এক্স এ নাই, এটা কিসে আছে? জেড এ আছে। তুমি এখন ডিরেক্টলি এটা ইউজ করতে পারো। আর ফাই জেডটা ডিফাইন করা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে জেড পর্যন্ত। অর্থাৎ নেগেটিভ, যেহেতু আমরা বলি যে সাধারণত সিডিএফ অলওয়েজ লেস দেন এর জন্য ডিফাইন্ড, এখন যেহেতু লোয়ার লিমিট হচ্ছে মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি কত পর্যন্ত? জেড পর্যন্ত, ঠিক আছে। আর যেহেতু এখানে অলরেডি জেড লিখছে, ভেরিয়েবল তার জেড লিখতে পারবে না, এই জন্য ডামি ভেরিয়েবল ডব্লিউ লিখছে, তুমি চাইলে ইউ বা অন্য কিছু লিখতে পারো। বুঝতে পেরেছো? জি স্যার। কিন্তু এই ক্যালকুলেশনটা অনেক জটিল না? অনেক জটিল কিনা? যার জন্য আমরা এটা আসলে ইউজ করতে পারি না, তার বদলে আমরা ইউজ করি একটা টেবল। আমি টেবলটা তোমাদেরকে এখনই দেখাচ্ছি। তার বদলে আমরা এই টেবলটা ইউজ করি। জেড এর ভ্যালু আমরা হিসাব করে নিই, যে তোমার জেড এর ভ্যালুটা আমি হিসাব করি, তারপর দেখে নিই তার প্রবাবিলিটি কত, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে প্রথমে জেডটা ক্যালকুলেট করবো, তারপর ফাই জেড এর ভ্যালু হচ্ছে এটা। যেমন মনে করো আমি কোনো এক সময় যে একটা ভ্যালু ধরো পাইলাম যে জেড এর ভ্যালু তো পজিটিভ নেগেটিভ দুটোই আসতে পারে, পারে না? পারে কিনা? এখানে দুইটা টেবল আছে, একটা হচ্ছে নেগেটিভের জন্য, আমি এটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, এটা নেগেটিভের জন্য, আর এটা হচ্ছে পজিটিভের জন্য। অবশ্যই কন্টিনিউয়েশন, কারণ 0 পর্যন্ত অর্ধেক। এখানে গ্রাফ দেখো, 0 পর্যন্ত অর্ধেক না এই গ্রাফে? 0 পর্যন্ত অর্ধেক কিনা? জি স্যার। তাহলে 0 প্রবাবিলিটি 0.5 না? তাহলে 0 প্রবাবিলিটি কত হবে? 0.5 হবে না? তার মানে 0 আগে প্রবাবিলিটি 0.5, 0 পরে প্রবাবিলিটি হচ্ছে 0.5, রাইট? মজার বিষয় এখানে দেখো, এই 0 পর্যন্ত আসার পরে এখানে এই দেখো 0.5, আবার এখানে 0 থেকে শুরু হয়েছে 0.5 থেকে, তাই না? এখন মনে করো এই ভ্যালুটা কিভাবে রিড করতে হয়, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আর এখানে আমরা দশমিকের পরে সর্বোচ্চ 2 ঘর নিব, এর পরে আমরা নিতে পারি না। ওটাকে তাহলে ট্রানকেশন ওই রাউন্ড অফ করে দিতে হবে আর কি। সে আমি একটা ভ্যালু পাইলাম -2.53, ধরো আমি একটা ভ্যালু পাইলাম। এখন তুমি সেটা কিভাবে বের করবা? এটা তো একটা ইম্পর্টেন্ট ইস্যু, তাই না? 2.53 এটা প্রবাবিলিটি কিভাবে বের করবা? পারবা? তাহলে আমি দেখাই দিব, কারণ তোমাদের কখনো করো নাই, করছো আজ পর্যন্ত? আচ্ছা, না করলে কোনো সমস্যা নাই, জাস্ট আমার সাথে মুভ করো। এটা বের করার উপায়টা হচ্ছে দশমিকের পরে প্রথম ঘর পর্যন্ত ভার্টিক্যালি আসবে, এরপরে ঘরটা হরিজন্টালি যাবে। দশমিকের পরে প্রথম ঘর পর্যন্ত কিভাবে আসবে? ভার্টিক্যালি। আর পরের ঘরটা কিভাবে যাবে? হরিজন্টালি। তাহলে -2.5 আমরা সার্চ করি, -2.5 কোথায় আছে? এটা না -2.5? জি স্যার। তারপরে হরিজন্টালি আর কয় ঘর যাব? হরিজন্টালি তুমি 0.3 জন 4 ঘর যাবা, কারণ এরপরটা হচ্ছে 00 এর ঘর, 00, 01, 02, 03। এটা হচ্ছে তোমার রিকোয়ার্ড ভ্যালু। তুমি দেখো এই ঘরের উপরে 0.03 আছে, আছে না? আছে কিনা? এখানে 0.03 আছে। তাহলে 2.53 এর প্রবাবিলিটি হচ্ছে 0.00570।
তুমি যদি জেড এর ভ্যালু পাও -2.5, তার প্রবাবিলিটি কত হবে? 0.00570। এই টেবলে যা আছে তাই লিখতে হবে। তো এই টেবল থেকে তুমি প্রবাবিলিটি গুলাকে ট্রাঙ্কেট বা বাড়াইতে বা কমাইতে পারবা না, শুধু এগুলা যোগ বিয়োগ করতে পারবা। ঠিক আছে, নরমাল ডিস্ট্রিবিউশন খুবই সফিস্টিকেটেড একটা ডিস্ট্রিবিউশন, যার কারণে এই ঘরগুলোকে তুমি কমাইতে বাড়াইতে পারবা না, যা আছে তাই তোমাকে যোগ বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। স্যার এক্ষেত্রে স্যার -3.99 যদি স্যার -4 কি কখনো ভেরি গুড কোশ্চেন। -3 এর আগে প্রবাবিলিটি 0, -3 এর আগে প্রবাবিলিটি 0। সিমিলারলি এই যে পজিটিভ তুমি দেখবা, পজিটিভ 3.999 এ শেষ হয়ে গেছে। জি স্যার 3.909 এ শেষ হয়ে গেছে। ঠিক আছে, 3.909 এর পরে যা আছে সে তার প্রবাবিলিটি 1। আচ্ছা তাহলে এই টেবল ক্রস করে গেলে 1, এই টেবল স্টার্ট করার আগে ভ্যালু পাইলে সেটা 0। আমার রেঞ্জটা স্যার -3.99 থেকে +3.99 -3.99 থেকে +3.99, রাইট। ঠিক আছে, এখানে একটা কারণ আছে, আমাদের তো স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল আমরা পড়াই না। স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলে অ্যাকচুয়ালি জেড ভ্যালুর -1 থেকে +1 কে ধরা হয় বেস্ট, -2 থেকে +2 কে ধরা হয় মিডিয়াম, এন্ড -3 থেকে +3 কে ধরা হয় পুয়ার। তো নিশ্চয়ই সে 4 এ আর যাবে না। ঠিক আছে, মানে ওরা আমি যদি তোমাকে আসলে এখানে জায়গাটা খুবই ছোট, আমি ঠিক দেখাতে পারতেছি না, দেখি এখানে দেখানো যায় কিনা। এই জায়গা দেখাই। ওরা যে এই মনে করো যে বিভিন্ন প্রোডাকশন হাউসে বিভিন্ন এলিমেন্ট গুলা তৈরি হয় না, তাদের জেড ভ্যালু কাউন্ট করে, জেড ভ্যালু কাউন্ট করে। জেড যখন এখানে -1 থেকে +1 এর মাঝে থাকে, তাহলে বলে এটা হচ্ছে বেস্ট প্রোডাক্ট, বলে তাকে বেস্ট প্রোডাক্ট। তারপর -2 থেকে +2 এর মধ্যে যদি তুমি থাকে, তখন যেহেতু বেস্ট প্রোডাক্টের বাইরে গেছে, এটা বলা গুড প্রোডাক্ট। এটা যখন -3 আসে, এটাকে অনেক সময় পুয়ার বলে, অনেক সময় এভারেজ প্রোডাক্ট বলে। এটা কোন ঠিক ঠিকানা নাই, কেউ পুয়ার প্রোডাক্ট বলে, কেউ এভারেজ প্রোডাক্ট বলে। এই জায়গাটা হচ্ছে 3.99, -3.99, এই জায়গাটা হচ্ছে 3.99। এই দুইটার বাইরে গেলে এই প্রোডাক্টকে আর অ্যাকসেপ্ট করা হয় না, দুইটা কারণে। এদিকে গেলে দাম খুব বেড়ে যাবে, আর এদিকে গেলে কোয়ালিটি খুব কমে যাবে। তার মানে স্যার এটা এরর বের করতেছে স্যার। হ্যাঁ, এই জিনিসটা আমরা দেখবা যে এর পরের চ্যাপ্টারে পড়াবো। আমরা চ্যাপ্টার 7 এ গেলেই এই জিনিসটা পড়াবো যে কেন আমরা কতটুকু নিই না। ঠিক আছে, আপাতত আমরা এটা নিয়ে আলোচনা না করি, কারণ যেটা যেখানে ওটা ওখানে আলোচনা করাটা বেটার। তো এতটুকু মনে রাখো, -3.99 এর থেকে ছোট ভ্যালুর জন্য প্রবাবিলিটি 0, এবং +3.99 এর বেশি প্রবাবিলিটি হলে সেটা 1। ঠিক আছে, জি স্যার সিমিলারলি আমরা যদি এখানের মধ্যে তোমাকে একটা ভ্যালু কাউন্ট করতে বলি, লেট আস চুজ এ ভ্যালু লাইক 1.29। ওকে, এটা তোমাকে আমি মেজার করতে দিলাম। ফার্স্ট তোমাকে খুঁজে বের করতে 1.2, 1.2 পেয়েছে, রাইট। তারপরে এখানে গেলে 9 এর ঘর এটা না, কারণ যার উপরে 09 তো এখানে না, জি স্যার তাহলে এটা হচ্ছে 1.29 এর প্রবাবিলিটি। ক্লিয়ার? এইভাবে টেবিলটা ইউজ করতে হবে। এখন আমি যে ভ্যালুটা দিয়েছি, এটা কার ভ্যালু? জেড এর ভ্যালু না? জি স্যার আগে তো জেড ফাইন্ড আউট করতে হবে না? জি স্যার আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এখানে দশমিক পরে কয় ঘর? 5 ঘর না? 5 ঘর কিনা? আচ্ছা স্যার জি স্যার 5 ঘর। কোন বইতে 4 ঘর কাউন্ট করে, 4 ঘর কাউন্ট করে এটা রাউন্ড অফ করে ফেলে। এখন রাউন্ড অফ করলে ব্যাপারটা কিরকম হবে? যখন রাউন্ড অফ করবে, ধরো এখানে আমি এই দুটা ঘর রাউন্ড অফ করে দেখাই তোমাকে। এটা যখন রাউন্ড অফ করবা তুমি, এটা, তাহলে এটা রাউন্ড অফ করলে কত হবে? 0.551729 আছে? পুরোটা ক্যান্সেল না? কিন্তু এখানে যখন তুমি রাউন্ড অফ করবে 5 এর জন্য, এখানে 1 এসে যোগ হবে না, তখন এটা কি হয়ে যাবে? 5910। কত হবে? এই 5 কেটে যাবে, তার বদলে এখানে কত? এই 5 যেহেতু রাউন্ড অফ 5 বা 5 এর উপরে হলে এক রাইটে 1 যোগ হয়ে যায় না, লেফটে 1 যোগ হয়, তাহলে এটা কত হবে তখন? এটা নিউ ভ্যালু হবে 0.5910। বুঝতে পেরেছো? অথচ এর আগেরটা
ওটা 0.5517, ওটা কোনো সমস্যা নাই, কারণ এরপর 2 রাউন্ড আপ করলে বাদ চলে যায়। 5 বা তার উপর হইলে রাইটে একটা 1 যোগ হবে, আর লেফটে একটা 1 যোগ হবে। আর যদি 5 এর নিচে হয় তাহলে কিছু যোগ হবে না। বুঝতে পারছো? জি স্যার। কোনো বইতে 4 ঘর আর কি, তখন এটা অ্যাপ্লাই হবে। আর তোমাদের বইতে যে টেবল আছে, বই টেবলও 4 ঘর। তোমাদের বইতে একটা টেবল আছে, কিন্তু বারবার পেজ খোলাটা একটু ঝামেলা। এই যে তোমাদের বইতে ওই টেবলটা আছে, কিন্তু সেটা 4 ঘরের জন্য দেওয়া। আর 4 ঘর আমি পরীক্ষায় এই টেবলটাই দিব, যেটা এখন তোমাদের দেখাইলাম। কারণ বইয়ের টেবলটা অনেক ছোট সাইজে দেখতে। কোথায় গেল টেবল গুলা? কারণ পেজ নাম্বারটা একটু দেখে রাখতেছি কোথায় আছে এটা। পেজ নাম্বার হচ্ছে 500। চুরানব্বই। এই যে দেখো এখানে 4 ঘর না? 4 ঘর কিনা? জি স্যার, 4 ঘর স্যার। জি স্যার। 4 ঘর। আমরা যে ভ্যালুটা দিয়েছিলাম এটা কত? 1.03। 1.03। 2 এই যে 1.03। দেখো 1515 ভুল করতেছি মনে হয়। 0.13 কত? 0.4483। এটা কি? আমি নেগেটিভটা ধরতেছি না, আমার তো পজিটিভটা। এটা হচ্ছে নেগেটিভের জন্য, পজিটিভ হচ্ছে এখানে। এই যে দেখো 5517 না? জি স্যার। জি স্যার। 55 কত? 17। 17 আর এখানে 5910 না? জি অর্থাৎ স্যার। এখানে রাউন্ড অফ করে লিখছে। এখানে কি করে লিখছে? রাউন্ড অফ করে লিখছে। ঠিক আছে, আচ্ছা। আর এখানের মধ্যে এটা গ্রেটার দেনের জন্য লিখছে। গ্রেটার দেনের জন্য কি করছে? গ্রেটার দেনের জন্য 1 মাইনাস করতে হয়। গ্রেটার দেনের জন্য কি করতে হয়? মানে যদি কখনো আমরা আমাদের যে পিডিএফ গুলো ডিফাইন করা, এগুলো লেস দেনের জন্য ডিফাইন করা। যদি কখনো গ্রেটার দেনের জন্য ডিফাইন করতে হয় তাহলে 1 থেকে বিয়োগ করতে হবে না? ওই কাজটা এখানে করে দিচ্ছে, বাট আমরা এখান থেকে করবো না টেবল থেকে। ওটা আমরা এই টেবলটা ইউজ করবো, জাস্ট 1 থেকে বিয়োগ করে দিব। ঠিক আছে, এই টেবলটা বের করবো, 1 থেকে কি করে দিব? বিয়োগ করে দিব। ওকে, আচ্ছা। তাহলে এই টেবলটা কিভাবে ব্যবহার করতে বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে চলো আমরা বইতে ব্যাক যাই। আচ্ছা, তো এখানে টুকটাক এই জিনিসগুলো তোমাদের লাগবে। দেখ এখানে কিছু প্রবাবিলিটি বের করতে বলছে। যেমন এখানে লেস দেন ইকুয়াল প্রবাবিলিটি যদি বের করতে বলে, আমরা একটু দেখি। জেড লেস দেন ইকুয়াল 1.24, তার মানে কত? 5 অফ 1.24। তো 1.24 এ আমরা একটু খুঁজে বের করি 1.24 টা আসলে কত। 1.24 1.201234, এটা না? জি স্যার। কত? 0.8925 রাউন্ড। কিন্তু ওরা তো রাউন্ড অফ করে 8925 লিখবে, 1 লিখবে না। এই দেখো 8925। তো তোমরা 5 ঘর দিয়ে করতে পারো অথবা 4 ঘর দিয়ে করতে পারো, কিন্তু 4 ঘরের নিচে হবে না। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। এরপর আসো, এখানের মধ্যে যেটা করছে ওরা, যে 1 যদি প্রবাবিলিটি 1.24 লেস দেন ইকুয়াল জেড লেস দেন ইকুয়াল 2.23, তার মানে কি 5 অফ 2.23 মাইনাস 5 অফ 1.24 না? মানে আমি যদি গ্রাফিক্যালি তোমাকে দেখানোর চেষ্টা করি, ব্যাপারটা সেরকম।
ধরো এটা হচ্ছে আমার গ্রাফ, তাহলে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত তোমাকে প্রবাবিলিটি বের করতে বলছে। ধরো এটা হচ্ছে 1.24, আর ধরো এটা হচ্ছে তোমার 2.37। আর তার মানে কি, আমরা এই পুরোর যে প্রবাবিলিটি আছে, এই এই পুরো প্রবাবিলিটি থেকে আমি এই প্রবাবিলিটিটা বিয়োগ করে দিতে হবে, তাহলে মাঝখানে প্রবাবিলিটিটা পেয়ে যাবো না? জি স্যার। সেটাই করছে। তাহলে এটা হচ্ছে আমার মাঝখানে রিকোয়ার্ড প্রবাবিলিটি। রিকোয়ার্ড প্রবাবিলিটি বের করতে হলে আমার 2.23 পর্যন্ত এটা প্রবাবিলিটি থেকে আমার 1.24 প্রবাবিলিটি কি করতে হবে, বিয়োগ করতে হবে না? জি স্যার। জি স্যার। সিম্পলি ওই কাজটাই করছে। দেখো 5 2.37 - 5 1.24, 1.24 টা জানা আছে, আমরা জাস্ট 2.37 টা চেক করব। দেখো 2.37 2.3 2.301 2 3 4 5 6 7 কত? 0.99 99,111। আর যদি আমরা একে রাউন্ড অফ করি 9911 লিখতে পারি। জি স্যার। এখন 9911 না, অর্থাৎ টেবলটা সিম্পলি তো ইউজ করতে শিখতে হবে, আর কিছু না। দেখছো? জি স্যার। আচ্ছা, দুইটা নেগেটিভের জন্য যদি নেগেটিভ টেবলটা দেওয়া থাকে তুমি এটাকে সরাসরি লিখতে পারবা। দেখো যদি নেগেটিভ টেবলটা আমি তোমাকে দিয়ে দিই, তোমাদের বইতে কিন্তু নেগেটিভ টেবল নাই, আছে? দেখো নেগেটিভ টেবলের জন্য তুমি এটাকে সরাসরি লিখতে পারতা যে phi of 1.24 মাইনাস phi of -2.37। বুঝতে পারছো? এটা নেগেটিভ টেবল যদি তোমার হাতে থাকে তাহলে তুমি করতে পারবা এই কাজটা, কিন্তু নেগেটিভ টেবল তোমাদের বইতে নাই, বাট আমার কাছে আছে, আমি তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু এটা ব্যবহার না করে এখানের মধ্যে অনেক সময় আমরা সিমেট্রিক ব্যবহার করতে পারি। এবং সিমেট্রিকটা কিভাবে সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। সিমেট্রিকটা হচ্ছে এরকম, ধরো একটু গ্রাফটা বোঝার চেষ্টা করো, গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। ধরো এইরকম একটা নরমাল গ্রাফ আমার আছে, তো আমাকে যদি এই জায়গার যদি বলা হয় ফাইন্ড দ্য প্রবাবিলিটি বিটুইন দিস, এখন এটার জায়গা প্রবাবিলিটি বের করতে বলে আমি সিমেট্রিক্যালি এটা প্রবাবিলিটি বের করলে হবে না? এরিয়া তো এক, প্রবাবিলিটি মানে কি এরিয়া না? তাহলে -2.37 থেকে শুরু করে -1.24 এর মধ্যবর্তী প্রবাবিলিটি আর 1.24 থেকে শুরু করে 2.37 এর মধ্যবর্তী প্রবাবিলিটি আলটিমেটলি সেম না? জি স্যার। দুটার জি, স্যার। এরিয়া যদি তুমি মেজার করো তাহলে এরিয়া তুমি সমান পাবা। ওই কাজটা এখানে করছে, দেখো বাই সিমেট্রি, দেখো ওটাই করছে যে প্রবাবিলিটি বিটুইন দিস ইকুয়াল টু প্রবাবিলিটি বিটুইন দিস। দেন এটা তো আমাদের আগে থেকে জানাই আছে না? জি স্যার। সেম হয় কিনা আমরা একটু চেক করে দেখি তো। নেগেটিভ টেবল থেকে আমরা একটু চেক করে দেখি সেম হয় কিনা। আমরা সবসময় ওদের কথা বিশ্বাস কেন করবো, একটু দেখি। -1.24, তাহলে তো নেগেটিভ টেবলে যাইতে হবে, তাই না? -1.24 কত? এটা কত ধরবো? আর এটা হচ্ছে -2.37 না? হ্যালো, জি স্যার। তাহলে এইটা এটা হচ্ছে -2, এটা হচ্ছে -2.37। তাহলে এদের মধ্যবর্তী আমি যদি ডিফারেন্স নেই 0.1075 হবে, কারণ ওই যে তোমার বই 4 ঘরের সাথে ম্যাচ করার জন্য। আর এটা কত হবে? 0089। 0.89 বিয়োগ করলে কত হয়? ক্যালকুলেটর হয়ে গেল 1075 মাইনাস 1075 মাইনাস 0.0089 আর শুধু 0.0986। আমরা একটু দেখবো ঠিক আছে কিনা। 0986, ঠিক আছে। এখন আমরা এখানে দেখবো যে আসলে এটা 0986 কিনা। 0986 না? জি স্যার। তাহলে তুমি সরাসরি নেগেটিভ টেবল ইউজ করতে পারো যদি নেগেটিভ টেবল তোমার হাতে থাকে। আর যদি নেগেটিভ টেবল না থাকে তাহলে কোনো সমস্যা নাই, তুমি সিমেট্রি ইউজ করতে পারো। কি করতে পারো? সিমেট্রি ইউজ করতে পারো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই কাজটা কিভাবে করছে। এই যে
জেড গ্রেটার দ্যান 1.24, গ্রেটার দ্যানের জন্য নেগেটিভ পজিটিভ কোনোটাই ডিফাইন নয়, তাহলে এটা কিভাবে করবা? সো সিম্পলি এখানে যেটা করছে ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি জেড লেস দেন ইকুয়াল 1.24। ওটা বুঝতে পারছো? কারণ সিডিএফ কখনোই কি গ্রেটার দ্যান জন্য ডিফাইন হয় না, আমরা এটা জানি না। Yes, sir. তাহলে ফাই অফ 1.24 প্লাস এখন 1.24 এর ভ্যালুটা এখানে টেবিল থেকে নিয়ে এসে বিয়োগ করতে পারবে না? 1.24 এর ভ্যালুটা আমাদের জানাই আছে 0. কত 8925. 8925। তো রেজাল্ট কত আসবে? 0.1075, তাই না? তোমাকে লিখতেছো, আমি তখন লিখে দিচ্ছি, এরপর তো যখন ভিডিও অফ করবো তখন আর বুঝতেই পারবা না কি হচ্ছে। স্যার রেকর্ডিং দেখে খাতা উঠে নিয়েছি। দেখো কিন্তু এগুলো কিন্তু অনেক জটিল, আমি করে দিচ্ছি বলে সহজ মনে হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে নেগেটিভ। এই যে এই ভ্যালু যেটা নেগেটিভ, এটা যদি তুমি নেগেটিভ টেবিল ইউজ করো লেস দেন 2.14, তার মানে 5 অফ মাইনাস 2.14, মাইনাস 2.14 এর নেগেটিভ ইয়ে কত 2.14, দেখো 2.1 মাইনাস 2.101234, এটা কত লেখা যায়? 0. ডাক্তার দাও ঠিক হয়নি, এটা কত লেখা যায়? স্যার 0.1 162 না? 0.162, দেখো 0.162, তাই না? কিন্তু নেগেটিভ টেবিল না থাকলে তুমি কি করবা? এটা একটা জটিল ইস্যু, তাই না? কারণ মোস্ট অফ দা কেসেস নেগেটিভ টেবিল দেওয়া হয় না। নেগেটিভ টেবিলটা কিভাবে ইউজ করবো আমি এখন সেটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? দেখো আমি এখানে দেখাই নেগেটিভ টেবিলটা না থাকলে তুমি কি করবা। নেগেটিভ টেবিল না থাকলে তোমাকে যেটা করতে হবে জেড লেস দেন ইকুয়াল মাইনাস 2.14 ইজ ইকুয়াল টু, আমি একটু তোমাকে এখানে দেখাই গ্রাফের ব্যাপারটা, সিমেট্রি দিয়ে এটা ব্যাপারটা বুঝাই। ধরো এটা হচ্ছে মাইনাস 2.14, তাহলে এই সাইডটা না লেস দেন, যেহেতু জি স্যার যদি 2.14 হয় এই সাইড কি না? হ্যালো, জি স্যার পজিটিভ লাইন সমস্যা। তাহলে আমি এটা লিখতে পারি জেড গ্রেটার দ্যান ইকুয়াল, যেহেতু ওখানে ইকুয়াল আছে এখানে তোমাকে ইকুয়াল লিখতে হবে 2.14, কিন্তু ওয়ান্স अगेन এটা পজিটিভ, এটা কি গ্রেটার দ্যান জন্য ডিফাইন না, তাহলে তোমাকে লিখতে হবে 1.1 থেকে বিয়োগ করতে হবে, তাই না? তাহলে 1 মাইনাস এখন 2.14 এর প্রবাবিলিটি কত সেটা আমরা খুঁজে বের করব। 2.14 এর প্রবাবিলিটি আমরা দেখি কত। 2.14 তো পজিটিভ, তাহলে পজিটিভ টেবিলে দেখতে হবে 2.14, 2.101234, এটাকে আমরা কত লিখতে পারি 98338 না? 982 স্যার 938, ওকে 0.9838, তাহলে is equal to 0.0162 লেখা যায় না? জি স্যার ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? জি স্যার তাহলে নেগেটিভ টেবিল থাকলে তো খুব ইজি, বাট যদি নেগেটিভ টেবিল না থাকে তখন এই কাজগুলো করে নিতে হবে, বুঝতে পেরেছো? জি স্যার আর যদি একটা নেগেটিভ একটা পজিটিভ থাকে, যেমন এখানে একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ, কিন্তু এখানে ছোট্ট একটা লাইন আছে মাঝখানে, যেহেতু নেগেটিভ টেবিল থাকলে সরাসরি তুমি ইউজ করতে পারবা, আর যদি নেগেটিভ টেবিল না থাকে তোমাকে এখানে লিখতে হবে 5 অফ 0.77। ধরো নেগেটিভ টেবিল যদি তোমার কাছে না থাকে তখন তুমি এইভাবে লিখতে পারবা, ওই যে ওইরকম 1 মাইনাস 5 অফ নেগেটিভের জন্য এটা সত্য 1 মাইনাস 5 অফ 2.14 পজিটিভ, এটা এখন পজিটিভ টেবিলে চলে আসে, ঠিক আছে? বুঝতে পেরেছো? স্যার যেমন সিমেট্রি ইউজ করে তারপরে করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ,
আর নেগেটিভ থাকলে তুমি সরাসরি, আমি তোমাদের সুবিধার্থে নেগেটিভ টেবিলটা দিয়ে দিব, কিন্তু কিভাবে এটা পজিটিভ করতে হয় সিমেট্রি এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? জি স্যার। তার মানে হচ্ছে আমি এখানে একটা জেনারেল জিনিস তোমাদের বলি, z greater than z naught is equal to z less than minus z naught, দুই ক্ষেত্রেই is equal to 1 minus probability of z less than equal z naught লিখতে পারবা। দুই ক্ষেত্রে এটা লেখা যাবে, মানে এটা ক্ষেত্রেও তুমি এটা লিখতে পারবা, এটা ক্ষেত্রে এটা লিখতে পারবা, is equal to 1 minus phi of z naught। কারণ তুমি একটু কনফিউজ হয়ে যাবা যে আমি দেখি যে গ্রেটার দেন এর জন্য 1 minus phi of z naught লিখি, মাইনাস এর জন্য লিখি, আসলে গ্রাফিকের দুইটার জন্যই সত্য। বুঝতে পেরেছো? জি স্যার। এই পৃষ্ঠার বেসিক গুলো যদি বুঝতে পারো তোমার পুরো নরমাল ডিস্ট্রিবিউশন বোঝা হয়ে গেছে। এই পৃষ্ঠাটা কি ক্লিয়ার? এই পেজে কি যা বুঝাইলাম? জি স্যার। লেটস ব্যাক। অনেক সময় আমাদের উল্টা ভ্যালু দিয়ে দেয়, প্রবাবিলিটি দিয়ে দেয়, আমাদের ভ্যালুটা বের করতে হবে টেবল থেকে। যেমন এ তো এখানে করাই আছে, বিটা একটু ক্রিটিক্যাল হবে, আমি বিটা বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? কোনটা বুঝে দিব? বি, কারণ বিটা একটু ক্রিটিক্যাল। ওকে, তাহলে এটা এইখান থেকে আমি কিভাবে বি পেতে পারি? বিটা কিন্তু ইন টার্মস অফ জেড, তাই না? এখন দেখো, আমার যখন এটা বলবে যে প্রবাবিলিটি অফ z গ্রেটার দ্যান ইকুয়াল b ইজ ইকুয়াল টু হচ্ছে 0.0526, আমি তখনই একটা জিনিস চিন্তা করে ফেলবো, এটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস, কারণ গ্রেটার দ্যান হলে আমরা মাইনাস লিখি না, 1 মাইনাস জেড বি। বি কেয়ারফুল, এটাকে বি লিখবা না, বি লিখে অনেক, অর্থাৎ বি ভ্যালুর জন্য জেড এর পজিশন। ব্যাপারটা কিরকম? তুমি বি সরাসরি লিখতে পারো, কিন্তু অনেক সময় এটা কনফিউশন সৃষ্টি করে। কেন কনফিউশন সৃষ্টি করে সেটা আমি একটু পরে বুঝাচ্ছি। তাহলে 0.526, তাহলে আমি ফাই অফ জেড বি সমান কি পাচ্ছি? 1 মাইনাস কত, 0 পয়েন্ট কত, 0.526, এই যে এখানে একটা 0 লিখি নাই, 0.26। আচ্ছা, ওকে, তাহলে এটা আসছে 9474, 0.9474। এখন তো উল্টা খুঁজে বের করতে হবে 9474 কোথায় আছে, তাই না? জি স্যার। ঝামেলা হয়ে গেছে। এখন উল্টা, এখন খুঁজতে হবে 9474 কোথায় আছে। লেটস গো। 9474, 7, স্যার এই যে 1 এই পয়েন্ট যে 0.6 জি স্যার এটা এটা এটা, 1.7 কারণ 38 তো এটাকে আমরা 74 ধরতে পারি, তাই না? 9474, এটা পজিশন কত? স্যার 1.62 1.62 স্যার। রাইট, এটা হচ্ছে 1.61, এটা 61, এটা হচ্ছে 60, এটা 61, এটা 62, তাহলে এটার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে 1.62, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, কেন আমি এটা তোমাকে জেড বি লিখতে বলছি তার ব্যাখ্যাটা এখনই দিচ্ছি। সুতরাং জেড বি ইজ ইকুয়াল টু 1.62। অনেক সময় এরকম হয় আমরা মিউ সিগমা দিয়ে বলি এটা অরিজিনাল ভ্যালুতে ব্যাক করো, তাহলে অরিজিনাল ভ্যালুটা কেমন হবে? এক্স বি যদি অরিজিনাল ভ্যালু হয়, তাহলে মিউ বাই সিগমা, এই ক্যালকুলেশন থেকে আমি এক্স বিটা খুঁজে বের করতে পারবো না যদি আমি মিউ সিগমা দিয়ে দেই? পারবো কিনা? পরীক্ষা কেন্দ্রে এরকম ম্যাথ থাকে, পরীক্ষায় এরকম ম্যাথ পাবা যে প্রথমে বলা হবে ফ্রম দিস প্রবাবিলিটি ফাইন্ড জেড অথবা কনস্ট্যান্ট এন্ড হেন্স রিভার্ট ব্যাক টু দা অরিজিনাল ভ্যালু। অরিজিনাল ভ্যালু বের করার জন্য এভাবে করতে হবে না? ধরো আমি তোমাকে বললাম যে এটা অরিজিনালি এটা হচ্ছে এরকম, এন তো আপাতত এখানে জেড এ দিছে, আমি যদি বলি অরিজিনালি এটা ছিল এরকম যে এন 5 4, তার মানে তোমার এখন মিউ সিগমা কত?
এনিওয়ে আগে আমি এটাকে জেনারেল ফর্মে লিখে ফেলি। এক্স বি ইকুয়াল টু হচ্ছে যে মিউ প্লাস 1.62 সিগমা না? তাহলে এখানে তোমার এখন মিউ কত? মিউ হচ্ছে 5 mu প্লাস 5 1.62 আর সিগমা কত? root 4 কারণ এটা সিগমা স্কয়ার। sigma square 2 জি স্যার হ্যাঁ রুট 4 মানে 2, তাহলে 5 প্লাস 1.62 ইনটু 2 কত হচ্ছে 8.24। তাহলে অরিজিনাল ভ্যালুটা হচ্ছিল 8.24। বুঝতে পারছো? অর্থাৎ তোমাদেরকে এই পর্যন্ত ম্যাথটা করতে হবে, এই জন্য আমি দেখাইলাম। ক্লিয়ার? জি স্যার বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার আচ্ছা, এখানে অনেক সময় আমরা আছে তোমার দেখবা যে নেগেটিভ ভ্যালুর জন্য তোমাকে প্রবাবিলিটি বের করতে বলবে। তো নেগেটিভ ভ্যালুর প্রবাবিলিটি বলে, নেগেটিভ ভ্যালু তো আমাদের জন্য যেটা ভ্যালু সরাসরি ডিফাইন নাই, এই তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি যে মাইনাস জেড আলফা তার হচ্ছে জেড অফ 1 মাইনাস আলফা। মাইনাস জেড আলফা মানে কত? জেড অফ 1 মাইনাস আলফা আলফা। যেমন তোমাকে যদি কখনো বলা হয় যে মাইনাস তুমি বের করো জেড এর ভ্যালু বের করো জেড মাইনাস জেড 0.05, তুমি জাস্ট জেড 0.95 বের করলে রেজাল্টটা সেম হবে। ঠিক আছে? ওটা আমরা দেখো এক্সারসাইজে দেখাবো। বুঝা যাচ্ছে? জি স্যার আচ্ছা, এই যেমন এখানে গ্রেটার দেনের জন্য বলছে, এটা হোমওয়ার্ক থাক, নিজে ট্রাই করো হোমওয়ার্ক। এই জিনিসগুলো আমরা জানি, এটা দরকার নেই, এটা আমরা আগে অলরেডি একটু আগে আমি এটা বলে আসছি যেগুলো আমরা আগে দেখাইছি। এবার আসো, আমরা তো এখন জেড এ সরাসরি দিয়ে দিছি, আর যদি জেড এ না দিয়ে এক্স এ দেয় তখন কি করতে হবে? মনে করে এক্স এ দিছে, তার প্রতিটা কোয়ান্টিটিকে তোমার মিউ বিয়োগ করতে হবে, সিগমা দ্বারা ভাগ করতে হবে। আর যখন তুমি ভাগ করে ফেলবা, এখানে মাঝখানে একটা লাইন তারা স্কিপ করছে, তখন এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ মাইনাস মিউ বাই সিগমা, আর মাঝখানের অংশটা লেস দেন জেড হয়ে যাচ্ছে না? হচ্ছে কিনা? জি স্যার। বি মাইনাস মিউ বাই সিগমা। এরপরে তুমি এখন আগের মতো 5 অফ দিস মাইনাস 5 অফ দিস, এরপরে ক্যালকুলেশনটা আগের মতোই। এগুলোকে দেখানো লাগবে। লাইক এখানে তোমাকে দেখো n 316 দিছে, তাহলে মিউ ইকুয়াল হচ্ছে তোমার 3 আর সিগমা ইকুয়াল টু 4 না? 4 স্যার। ওটার কোয়ান্টিটি থেকে 3 বিয়োগ করবো, 4 দিয়ে ভাগ করবো না? জি স্যার তাহলে এটা এরকম হবে যে প্রবাবিলিটি অফ 0.25, এই লাইনটি একটু লেখা উচিত, নাহলে একটু কনফিউশন থেকে যায়। তোমরা লিখবা লেস দেন ইকুয়াল 1.25, বাস টেবল থেকে ভ্যালুগুলো নিয়ে আসবা। পারবা না? এই সো বেসিকটা বুঝে গেলাম। 6 নাম্বার দেখবা। এই ছেলেরা বুঝতেছো? জি স্যার। জি স্যার এটা কিন্তু চ্যাপ্টার 7-এও লাগবে, চ্যাপ্টার 8-এও লাগবে, বি কেয়ারফুল, খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। সো এগুলো দেখবা। নেক্সট হচ্ছে এরকম একটা ইন্টারভাল থেকে একটা কনস্ট্যান্টের ভ্যালু ফাইন্ড আউট করা। এগুলো দিয়ে দিচ্ছি, এটা একটু বুঝাই দিই। এখানে আমরা অ্যাকর্ডিং টু দিস টেবল আমরা এখানে লিখতে পারি যে মিউ ইকুয়াল টু 25 আর সিগমা ইকুয়াল টু কত? 6 না? 6 ঠিক আছে, সিগমা এখান থেকে টেইল বের হয়, 6 এ কিন্তু টেইল বের হয় না। আবার সিগমাকে 6 ভাববা না, তাহলে কিন্তু ধরা খাবা। সিগমাতে কিন্তু টেইল আছে একটা, দেখছো? 6 এর কোনো টেইল আছে? ঠিক আছে, আচ্ছা। এখন দেখো এখানে এটা যখন লিখছে, এইটার প্রথম লাইনটা ওরা লেখে নাই, একটা লাইন তারা স্কিপ করে গেছে। অ্যাকর্ডিং টু অ্যাবসলিউট ভ্যালু প্রপার্টি আমরা এটা কিন্তু এইভাবে লিখতে পারি। ওই লাইনের পরে দেখো, এই লাইনের পরে আমরা অ্যাবসলিউট ভ্যালু প্রপার্টি অনুসারে এভাবে লিখতে পারি যে প্রবাবিলিটি অফ সি মাইনাস সি লেস দেন ইকুয়াল এক্স মাইনাস 25, জায়গা হচ্ছে না, লেস দেন ইকুয়াল সি ইজ ইকুয়াল টু
0.9544 লিখতে পারি না প্রবাবিলিটি কন্ডিশন ঠিক আছে জি স্যার এখন আমাকে z এ যদি কনভার্ট করতে হয় আমাকে লিখতে হবে z = x - 25/6 কিন্তু একটা জিনিস খেয়াল করো অলরেডি কিন্তু তারা 25 বিয়োগ করে রাখছে তাহলে আমরা অনলি কি করতে হবে 6 দিয়ে ভাগ করতে হবে না জি স্যার হবে কিনা এরপর আরো একটা লাইন আছে এটা লাইনগুলো স্কিপ করে গেছে প্রবাবিলিটি অফ -c/6 less than equal z less than equal c/6 is equal to 0.9544 এরপর আরো একটা লাইন আছে ওটাও স্কিপ করছে phi of c/6 minus phi of minus c/6 so minus c/6 এর জন্য এটা লিখছি আর কি অরিজিনাল লাইনটা এরকম ছিল phi of c/6 minus phi of minus c/6 তো মাইনাসের জন্য আমি তো আগে দেখাইছিলাম যে আমরা 1 মাইনাস লিখতে পারি বুঝতে পারছো এটা আসছে তাহলে কোথা থেকে এখান থেকে ক্লিয়ার জি স্যার বুঝা যাচ্ছে জি স্যার তাহলে দেখো এখানে দেখো যে আমার এখানে c/6 তো দুইবার আসছে phi of টু phi of c/6 আর 1টাকে এই পাশে যোগ হয়ে যাবে যোগ হয়ে গেলে কত হবে 1.9544 তাহলে 5 c/6 এ 1.9544 কে 2 দিয়ে ভাগ করতে হবে না কি বলো জি স্যার 2 দিয়ে ভাগ করলে এখন আমরা এটা কার প্রবাবিলিটি খুঁজে বের করব 0.9772 এটা কার প্রবাবিলিটি দেখো এটা 9772 এখন তোমার প্রশ্ন হচ্ছে 977 এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 9770 এখন 9772 এটা কার ক্লোজ এটা ক্লোজ নাকি এটা ক্লোজ যার ক্লোজ তাকে ধরবো নিশ্চয়ই এটা ক্লোজ 9772 আচ্ছা 2 পয়েন্ট 9772 এর চেয়ে ছোট কিন্তু এর চেয়ে বড় বি কেয়ারফুল এটা একটা এখানে একটা কোয়ান্টিটি আছে 9772 ক্লোজ দুটো কোয়ান্টিটি আছে একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা কিন্তু এখন দেখতে হবে কার ক্লোজ নিশ্চয়ই এটা ক্লোজ তাহলে আমরা নিশ্চয়ই এটা ধরবো কত 2 না এটা জি স্যার এটা তো স্যার 3 হয়ে যায় না যার ক্লোজ হবে তাকে ধরবো 2 এর পর তো 5 আসছে আরে স্যার বাবা বললাম তো হ্যাঁ আমি বললাম তো কিন্তু 9772 টা এক্স্যাক্টলি মিলে না তাহলে যার বেশি ক্লোজ তাকে ধরবো জি স্যার বুঝতে পারছি ওটাই তো বললাম এটা 9773 ওটা হচ্ছে 9767 তাহলে ক্লোজ কার অবশ্যই 9773 এর ক্লোজ জি স্যার জি জি স্যার যেটা ক্লোজ ওটা ধরবা আর যদি এক্স্যাক্টলি দুটো মাঝামাঝি পড়ে যায় তাহলে দুটাকে যোগ করে হাফ করে দেব ঠিক আছে আপাতত দুটো মাঝখানে পড়ে নাই এটারই ক্লোজ দেখো ধরছে 2 তাহলে c/6 = 2 তাহলে c = কত 12 না বুঝতে পারছো এভাবে এগুলো বের করতে হবে এগুলো দরকার নাই আমাদের দরকার নাই নেক্সট এখানে তোমাদের কাজ করতে 1 থেকে 7 পর্যন্ত আর সবগুলো ম্যাথই অলরেডি আমি শীটে করা আছে সো 1 2 3 এখানে হুবহু করা আছে ম্যাথগুলো সো আমি বোঝানোর কোনো দরকার আছে বলে মনে করতেছি না এই যে শীট দেখো এখানে সবগুলো ম্যাথ করা আছে যদি কোনোটা প্রবলেম ফেস করো তাহলে আমাকে বলবা বা যদি কোনো ভুল ধরা খায় এগুলো লাইন বাই লাইন ম্যাথগুলো করা আছে ঠিক আছে স্যার এই ম্যাথগুলোতে ভুল হওয়ার চান্স অনেক বেশি দেখতেছি স্যার টেবিল দিয়ে দিব তো টেবিল তো তোমার মুখস্থ রাখতে হবে না সো এগুলা তোমাদেরকে দিয়ে এগুলা স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব মূলত নাম্বার 3 থেকে একটা এখানে বলতেছে z > c যদি হয় তাহলে আমাকে এখান থেকে z এর ভ্যালু বের করে দেখাও তাহলে আমরা এখান থেকে ধরো d টা দেখানোর চেষ্টা করি d এবিসি খুব ইজি আমি d টা বোঝানোর চেষ্টা করি দেখো এখানে বলছে কি
যে অ্যাবসলিউট জেড লেস দেন ইকুয়াল সি ইকুয়াল টু 0.9। তাহলে বাই তোমার প্রপার্টি অফ অ্যাবসলিউট ভ্যালু আমরা লিখতে পারি কি? এবার লিখতে পারি না? এটা কিসের প্রপার্টি? অ্যাবসলিউট ভ্যালু প্রপার্টি। তাহলে এটা হচ্ছে 5c মাইনাস 5 অফ মাইনাস c ইকুয়াল টু 0.90। তাহলে আমরা ওই যে বললাম মাইনাস c এর জন্য ওটা 1 মাইনাস লেখা যায়, বুঝতে পারছো? জি স্যার। এটার জন্য জি স্যার তাহলে 2 পাই c ইকুয়াল টু 1.9, তাহলে পাই c ইকুয়াল টু 0.95। এই 0.95 একটু ঝামেলা আছে। 0.95 টা আসলে 1.64 এর মাঝখানে, 64 আর 65 এর এক্স্যাক্টলি মাঝখানে পড়ে। দেখো আমি তোমার দেখাই। 1.64 এটা হচ্ছে 64 আর 65 এর এক্স্যাক্টলি মাঝখানে পড়ে। 1.634 দেখো 94 আর 95 এর খুব মাঝখানে পড়ে যাচ্ছে না? কি বলো? জি স্যার। জি স্যার মাঝখানে। এজন্য এভারেজ করে দিছে। কিন্তু তুমি যদি এই ঘরটা এই 3টাকে কাউন্ট করো, 3টাকে কাউন্ট করলে কিন্তু সেটা এটার ক্লোজ। এটার ক্লোজ না? 3 জি কাউন্ট স্যার। না করলে মাঝখানে পড়বে, বাট 3 কাউন্ট করলে সেটা এটার ক্লোজ না? জি স্যার জি স্যার। অর্থাৎ রাউন্ড আপ করলে মাঝখানে পড়বে, বাট রাউন্ড আপ না করলে এটার ক্লোজ পড়বে। তাহলে তুমি এখানে লিখতে পারবে কত? 1.64 লিখতে পারবা। কত লিখতে পারবা? 1.6। 1.64। সো তুমি যদি বইয়ের টেবিলটা ইউজ না করে এই টেবিলটা ইউজ করো তাহলে এটা ক্লোজ হয়। সো তুমি এখানে আসলে এত ঝামেলা না করে c equal to 1.64 লিখতে পারো। অর্থাৎ ইউ ক্যান অলসো রাইট or 1.64 সরাসরি লিখতে পারবা। তাহলে c equal to 1.64। বুঝতে পারতেছো? জি স্যার। আমি এখানে এটা এখানে লিখে দিই, সরাসরি তুমি লিখতে পারবা 1.64। বাট বইতে যে টেবিলটা দিছে সেখানে রাউন্ড আপ করার কারণে এটা মাঝখানে পড়ে গেছিল। এটা তো ইজি, এটা না, আমি এই ম্যাথটা একটু বোঝানোর চেষ্টা করি। এখানে মাইনাস জেড, মাইনাসের জন্য আমরা কি বলছিলাম? 5 অফ মাইনাস জেড ইকুয়াল টু কত? 1 মাইনাস 5 অফ মাইনাস জেড নট না? জি স্যার 1 ম্যান করতে হবে। এখানে একটা মিস্টেক করছে, বলো তো মিস্টেকটা কি? স্যার প্লাস সেট নোট হবে না স্যার? সেটাই তো, মাইনাসটা স্যার ভিতরে হবে না। এটা এখানে হবে না। জি স্যার জি স্যার। তারপরে এখানে এটা হবে না, এখানে এটা হবে না। এরপরে তোমাকে এখন যখন লোকেশন বলবে তখন তুমি ওই মাইনাস সাইনের জন্য ওটা লিখতে পারবা। যেমন এই রেজাল্টটা এখানে এবার লেখাটা ঠিক হয় নাই, স্টুডেন্ট লেখা তো ভুল হয়। সো এখন তুমি লিখতে পারবা মাইনাস জেড পয়েন্ট জেড 0.05। যেহেতু তোমার কোশ্চেনে মাইনাস আছে এই জন্য তোমাকে এখন মাইনাস আকার লিখতে হবে। মাইনাস 1.6 645 বা 64 যাই লিখো। অ্যান্সারে কিন্তু মাইনাস রাখতে হবে, কারণ তোমার কাছে কিন্তু আমি মাইনাস সাইন সহ চাইছি, তাই না? জি স্যার। এটা একটু খেয়াল রাখবা। এখানে একই ভুল করছে, এগুলো একটু একটু সাবধান থাকতে হবে। যেহেতু অলরেডি সে নেগেটিভ করে ফেলছে আর মাইনাস রাখার কোনো সুযোগ নাই তার, আসলে মাইনাসটা রাখার তো কোনো সুযোগ ছিল না। এরপরে সে যখন রেজাল্টটা লিখতে যাবে সো লিখলে তখন সেখানে মাইনাস রাখবে। সো মাইনাস জেড নট ইকুয়াল টু দিস। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে এগুলো তো অ্যাজ ইউজুয়াল প্রসেস করাই আছে। আমরা 6টা দেখি। 6 এ বলছে if the moment generated function x is empty equal to exponential of this, find the mean variance this and this। আমরা তাহলে 6টা আমরা একটু দেখি এখানে কি কি করা যায়। দেখো এখানে যেটা বলছে, আমরা এখানে given by 5 না, 5 তো এখানে করা আছে, 5 তোমরা দেখবা। আমি 6 এ যাচ্ছি। এই যে তাহলে আমরা এখানে মিউ ইকুয়াল টু 166 পাচ্ছি। আর এটাকে ও সরাসরি লিখছে, আমি একটু দেখি একটু সাজায় লিখি। ধরো আমি সবসময় এটাকে সাজায় লিখতে অভ্যস্ত। e to the power 166t প্লাস হাফ অফ, না লেখাটা খুবই কষ্টকর না? 400t স্কয়ার আমি লিখতে পারি না?
তাহলে আমার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার এখানে মিউ ইকুয়াল টু 166 আর সিগমা স্কয়ার ইকুয়াল হচ্ছে 400। তো আমার আর এত কষ্ট করা লাগতো না আসলে, আমরা সরাসরি লিখতে পারতাম সিগমা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 400, তাহলে সিগমা ইকুয়াল টু হচ্ছে 20। এটা আরো ইজি হইতো নাকি? জি স্যার। তাহলে আমরা এখানে মিন ভ্যারিয়েন্স পেয়ে গেছি। এখানে অবশ্য লেখা উচিত মিন, এখানে লেখা উচিত ভ্যারিয়েন্স, কারণ তোমার কোশ্চেনে কিন্তু আমরা ভ্যারিয়েন্স মিন বলে দিচ্ছি, তো তোমাকে এগুলো লিখতে হবে। মিন ভ্যারিয়েন্স দিস। সো এখন 148 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 175, যেহেতু এখানে এক্স আছে, এক্স থেকে মিন বিয়োগ করো, সিগমা দিয়ে ভাগ করো, তাহলে এই অবস্থা আসছে অ্যাজ ইউজুয়াল প্রসেস। তাহলে মাইনাস 0.9 লেস দ্যান ইকুয়াল জেড লেস দ্যান ইকুয়াল 0.3, তাহলে 5 অফ 0.3 লেস দ্যান -9, -9 এর জন্য 1 - 5 হবে, টেবিল থেকে ভ্যালুগুলো নিয়ে আসছে, দিস দ্য রিকোয়ার্ড রেজাল্ট। খুব কঠিন কিছু নাই কিন্তু, দেখো আছে। ঠিক আছে? জি স্যার। Hello. Yes, sir. Now the last math. Last one. If x equal to this, find this. Also find a constant c such that this. এরকম একটা ম্যাথ অলরেডি আমরা এক্সাম্পল করে আসছি, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো দেখো এখানে যেটা বলতেছে, according to the given question mu equal to 650, sigma square equal to 625, তাহলে sigma equal to 25। এখন আসো probability 600 less than equal to x less than equal to 660, 650 দিয়ে সবাইকে বিয়োগ করতে হবে এবং 25 দিয়ে ভাগ করতে হবে। তাহলে -2 less than equal to z less than equal to 0.4, তাহলে 5 of 0.4 minus 5 of -2, আর -2 এর জন্য once again 1 minus this, আর মাইনাস এর কারণে মাইনাস এর প্লাস হইছে। This is the required result. And then এই ধরনের ম্যাথ আমরা আগেও করছি, যে অ্যাবসলিউট ভ্যালুর জন্য c - c less than x minus 650 by less than equal c, তাহলে আমরা উভয় পাশে প্রত্যেককেই 25 দিয়ে ভাগ করব। আবার দেখো প্রবাবিলিটি ভাগ করো না, প্রবাবিলিটি একটা পিওর নাম্বার, এখানে কোনো ক্যালকুলেশন নাই। তাহলে c by 25 minus c by 25, এখানে আর সরাসরি করে নাই, এটার জন্য আমরা লিখতে পারতাম। অর্থাৎ এখানে একটা লাইন ছিল অ্যাকচুয়ালি, যে পাই অফ c by 25 minus 1 minus phi of c by 25, জায়গায় হয় না, এখানে ইন্টারনালি একটা লাইন এখানে ছিল, phi of c by 25 not there, should be there, phi of c by 25 minus 1 minus phi of c by 25 is equal to 0.949544। তাহলে 1 টা এর সাথে যোগ হবে আর 2 5 অফ দিস, তাহলে 5 c by 25 equal to this, ক্যালকুলেট করলে আমরা এটা টেবিল থেকে অলরেডি জানি this equal to 2, তাহলে c equal to 50। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? এর সাথে এই চ্যাপ্টার আমাদের শেষ, চ্যাপ্টার 3টা শেষ হয়ে গেল। চ্যাপ্টার 3 আজকে শেষ হয়েছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে চ্যাপ্টার 3 তে এই যে জেড এর কনভার্সন বা জেড এর পজিশন গুলো কোথায় আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কারণ জেড এর কনভার্সন এবং জেড এর প্রবাবিলিটি বের করার জন্য আমাদের চ্যাপ্টার 7 এ বেশ কিছু কাজ আছে। যখন আমরা ইন্টারভাল এস্টিমেট করব, ইন্টারভালের বাউন্ডারি গুলো বের করার জন্য জেড বের করতে হবে, জেড এর পজিশন বের করতে হবে, সো এটা ইম্পর্টেন্ট। আর বিপরীতভাবে আমরা যদি তোমার অনেক সময় জেড দিয়ে দিই, তাহলে তো পজিশন বের করতে হবে। আমরা এটা করছি না, জেড দিয়ে দিলে পজিশন বের করা। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে।
জেড দিয়ে দিলে পজিশন বের করার এই জিনিসটা চ্যাপ্টার 8 এ লাগবে, যখন আমরা ডিসিশন থিওরিতে আসলে আমরা কতটুকু গেইন করতে পারবো এটাকে আমরা কনসিডার করব। সো এই চ্যাপ্টার যদি ভালো মতো না বুঝো তাহলে এরপর চ্যাপ্টার 7 এর প্রবলেম হবে, চ্যাপ্টার 8 এর প্রবলেম হবে। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। সো এখানে তোমাদেরকে যেগুলো দেখতে হবে যে এফএক্স থেকে কিভাবে মিউ সিগমা ক্যালকুলেট করা যায়, মোমেন্ট জেনারেটর ফাংশন থেকে কিভাবে মিউ সিগমা ক্যালকুলেট করা যায়, দেন মিউ সিগমা থেকে ইউজ করে এক্স থেকে কিভাবে জেড পাওয়া যায়, দেন দেখতে হবে যে জেড এর ভ্যালু থাকলে কিভাবে টেবল থেকে প্রবাবিলিটি বের করা যায়, আর উল্টা দিকে প্রবাবিলিটি জানা থাকলে কিভাবে টেবল থেকে জেড পাওয়া যায়। এন্ড ফাইনালি কোনোভাবে যদি একটা আননোন কনস্ট্যান্ট দেওয়া থাকে সেটা কিভাবে ফাইন্ড আউট করা যায়, যেটা আমরা এখানে নাম্বার 3 তে এবং নাম্বার 7 এ দেখেছি। ওকে, আচ্ছা। তো তোমাদের ফাইনাল তো 3টা ক্লাস টেস্ট নিতে হবে, তাই না? জি স্যার 3টা ক্লাস টেস্ট নিতে হবে। তো 3টা ক্লাস টেস্ট যেহেতু নিতে হবে, আমি চাচ্ছি চ্যাপ্টার 3.2 3.3 তে একটা ক্লাস টেস্ট নিয়ে ফেলতে। তোমাকে এগ্রি? স্যার নিলে স্যার নেক্সট উইক নেন স্যার, এই উইক নেন না স্যার। এই উইকে ক্লাস কবে? এই উইকে স্যার নেক্সট আচ্ছা, নেক্সট স্যাটারডে মঙ্গলবার। জি স্যার। মঙ্গলবার না? না, মঙ্গলবার খুব ক্লোজ হয়ে যাবে, তোমাদের 2 চ্যাপ্টার পড়তে হবে। ঠিক আছে, তাহলে স্যাটারডেতে আমাদের একটা ক্লাস টেস্ট হবে। আর যেহেতু এগুলা ছোটখাটো ম্যাথ, আমরা জাস্ট আধা ঘন্টার একটা ক্লাস টেস্ট নিব, দ্রুত শেষ করে ফেলা যায় আর কি। স্যার ক্লাস টেস্টটা আগে নিয়ে। ঠিক আছে, আর এরপরে হ্যাঁ আগেই নিব, গতদিন শেষ নিয়ে ঝামেলা হয়েছে, এবার আগেই নিব। এবার আমরা চ্যাপ্টার 3 তে যাব। চ্যাপ্টার 3 আমি পড়াবো না, জাস্ট একটা জিনিস বলি, তোমরা একটু চ্যাপ্টার 3টা একটু রিডিং পড়বা, ঠিক আছে? এখানে রিডিং পড়ে অর্ডার স্ট্যাটিস্টিক্সটা কি ওটা একটু বোঝার চেষ্টা করবা। এটা পড়লে আমার নেক্সট ক্লাস নিতে সুবিধা হবে আর কি। বুঝতে পারছো? শুধু অর্ডার স্ট্যাটিস্টিক কি সেটা আমি এটা বলে দিই। ইউজুয়ালি যেটা হয়, আমরা অনেকগুলো ডাটা ভ্যালু যদি দিয়ে দিই, ডাটা ভ্যালুগুলো স্ক্যাটার্ড অবস্থায় থাকে, যার কারণে আমরা আসলে এগুলোর পজিশনটা বুঝতে পারি না। কিন্তু আমরা যদি এগুলো সর্টিং করে ফেলি ইনক্রিজিং অথবা ডিক্রিজিং অর্ডারে, এখন আমাকে যদি বলে যে থার্ড ভ্যালু, তাহলে আমি বুঝে যাবো যে থার্ড ভ্যালু বলতে বোঝাচ্ছে যে এর নিচে আরো 2টা ভ্যালু আছে, তাই না? জি স্যার অথবা আমাকে যদি বলা হয় যে তোমাকে 20টা ভ্যালু দিয়েছি, এটার মিডিয়ান কত, মধ্যবিন্দু কোথায়, তাহলে 20টা ভ্যালুতে মাঝখানে 2টা আছে, 10 10th and 11th ভ্যালু, তাই না? জি স্যার তাহলে এভারেজটা হবে 10th এবং 11th এর এভারেজ, মানে মিডিয়ান হবে 10th এবং 11th এর এভারেজ। অথবা আমার যদি বলা হয় 25% ভ্যালু, তাহলে তোমার 25% কত, 20 এর 5 না? তাহলে আমি যেখানে সাজাইছি ওখানে 5 নম্বর ভ্যালুটাকে বলবো আমার 25% ভ্যালু, বলবো না? জি স্যার আমাকে এডিশনাল কোনো ক্যালকুলেশন এখানে টানতে হবে না। এই জন্য আমাদের গিভেন ডাটা সেটকে আমরা যখন তাদের ভ্যালু সাপেক্ষে হয় ইনক্রিজিং অর্ডারে অথবা ডিক্রিজিং অর্ডারে সাজাই, তখন তাকে বলা হয় অর্ডার স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তো আমরা এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখে আজকে মতো এখানে থামাই দিব। যেমন এখানে যেটা বলতেছে, দ্য ভ্যালুস x1 x2 x3 x5 এগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে, n = 5 এবং ভ্যালুগুলো হচ্ছে 0 থেকে 1 এর মাঝে। এটা পিডিএফ fx = twice x। এটা পিডিএফটা আপাতত আমাদের কাজ নাই, পিডিএফ আমাদের পরে কাজে লাগবে। আপাতত জাস্ট মনে রাখো এদের প্রবাবিলিটি fx = twice x দিয়ে পাওয়া যেতে পারে। তো এখন তোমাকে যদি আমি বলি তোমার ডাটা সেটের মধ্যবিন্দু কোনটা, তুমি কিন্তু এখান থেকে হঠাৎ করে বলতে পারবা না, পারবা? আমার মনে হয় না। কিন্তু আমি যদি এদেরকে সাজাইতাম ইনক্রিজিং অথবা ডিক্রিজিং অর্ডারে, তাহলে তুমি ইজিলি তুমি এটা বলতে পারতা না? কি বলো? জি স্যার দেখো এখানে আমরা সাজিয়েছি
যে মিনিমাম থেকে ম্যাক্সিমাম থেকে। তাহলে এখন যদি আমাকে মধ্যবিন্দু বের করতে বলে তাহলে y1 y2 y3 তাহলে 5টা ভ্যালুর মধ্যে 3 নাম্বারটা মধ্যবিন্দু, এটা তো না ক্যালকুলেশন না করেই বলা যাচ্ছে না? জি স্যার। এই সুবিধাটার জন্য এগুলাকে ইনক্রিজিং অথবা ডিক্রিজিং অর্ডারে সাজানো হয়। ইভেন এখানে তোমার যদি বলা হয় ফাইন্ড আ রেঞ্জ, তাহলে জাস্ট ম্যাক্সিমাম তো তোমার সবচেয়ে y5 আর মিনিমাম হচ্ছে y1, এদের ডিফারেন্সটা রেঞ্জ হবে না? জি স্যার। অথচ এদিকে না ছাড়া দিলে আমাদেরকে আবার খুঁজতে হইতো কোনটা বড় কোনটা ছোট, ঝামেলা হইতো। আবার অনেক সময় আমরা যেটা করি আমাদেরকে বলা হয় সেমি রেঞ্জ বের করতে। সেমি রেঞ্জ মানে হচ্ছে রেঞ্জের অর্ধেক। সেমি রেঞ্জ মানে কি? রেঞ্জের অর্ধেক। তাহলে এটাকে অর্ধেক করে ফেললেই হবে। আবার কোনো ক্ষেত্রে আমাদেরকে বলতে পারে ফাইন্ড দা মড। মড মানে হচ্ছে কোন ভ্যালুটা সবচেয়ে বেশি বার আছে। এখন সবচেয়ে বেশি বার থাকতে হলে অবশ্যই রিপিট করতে হবে। রিপিট করতে হবে না? কি বলো? কেউ বেশি থাকার মানে কি? সে রিপিট করা। কিন্তু আমাদের এখানে কোনো ভ্যালুকে রিপিট করছে না স্যার। না স্যার। রিপিট না করলে তুমি বলবা যে এখানে কোনো মড নাই। আর যদি ডাটা ভ্যালুগুলো রিপিট করে যেটা সবচেয়ে বেশি বার থাকবে সেটা হবে মড। যেটা সবচেয়ে বেশি বার হবে সেটা কি হবে? মড হবে। ইভেন কোন হয়তো দুইটা ভ্যালু সবচেয়ে বেশি বার আছে, তাহলে মড দুইটা, ওটা কোনো সমস্যা না। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টার জাস্ট পেজ নাম্বারটা হচ্ছে 248 পেজের এই বেসিকটা রিডিং পড়বা, এতটুকুই। সো আমরা এখানেই থামি, কেমন? আর একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমাদের মিডের অ্যাসাইনমেন্টটা মনে হয় স্যার এই যে 3 চ্যাপ্টারের জন্য মানে থেমে ছিল স্যার। তাহলে গুড কোশ্চেন। ওটা শনিবার সাবমিট করবা। ওটা শনিবার ক্লাস টেস্ট শনিবারের মধ্যে সাবমিট করবা। কোশ্চেন আমি আজকে আপলোড করে দেব। যদি বলছে যেদিন ক্লাস শেষের পরে ক্লাসেই, কিন্তু তোমার হয়তো পরীক্ষা নিয়ে বিজি থাকতে পারো, এই জন্য শনিবার ক্লাসের আগ পর্যন্ত, ক্লাসের পরে আর নেওয়া হবে না। ওকে ওকে স্যার। স্যার মেইলে দিব না, আপনি একটা অপশন দিয়ে দিবেন ইএলএমএস এ? আমি অপশন দিয়ে দেব ইএলএমএস এ। নো মেল অ্যালাউড ফর অ্যাসাইনমেন্ট।